ওইদিন সকালবেলা আমি এবং আমার মা রান্নাঘরে বসে কাজ করছিলাম। উঠানেই আমাদের রান্নাঘর। আমার ছোট ভাই বারান্দায় বসে খেলা করছিল। ছোট ভাইটার বয়স এবার 12 বছর আর আমার বয়স 19 বছর। আমার বাবা যেদিন আমাদের বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল তখন আমি বেশ খানিকটা ছোট, আজকে থেকে 10 থেকে 11 বছর আগে হবে। তখন আমার ছোট ভাইয়ের বয়স 8 মাস কি 9 মাস। এরপর সকালবেলা উঠেই মা আমাকে এগুলো বলছিল। আমার বাবা থাকতে নাকি কত ভালো ভালো বাজার করত। তখন আমাদের কি ভালো সময় ছিল। বাবা যেদিন থেকে চলে গেলেন ধরে নেওয়া হয়েছে বাবা মারা গিয়েছে, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। আমি অপেক্ষায় আছি কবে বাবা ফিরবে, কারণ একটা মানুষ এরকম করে হুট করে কিভাবে গায়েব হয়ে যেতে পারে। আমি সকালে বসেই মায়ের সঙ্গে এই গল্পগুলো করছিলাম। আমার বাবা শহরের একটা মসজিদে ইমামতি করতেন। হঠাৎ করেই জানা যায় সে নাকি গায়েব হয়ে গিয়েছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, পুরো দেশ জুড়ে তাকে খোঁজার জন্য নোটিশ দেওয়া হয়েছে, পুরো জেলা ভরে মাইকিং করা হয়েছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ করে একটা মানুষ এইভাবে গায়েব কিভাবে হয় সেটাই মানুষের বিশ্বাস হচ্ছিল না। আমরাও তো বিশ্বাস করতে পারিনি, কারণ একটা মানুষ এইভাবে করে গায়েব কি হয়ে যেতে পারে সেটা কোনোদিন সম্ভব। সকাল সকাল রান্না করছিলাম আর আমি আর মা এগুলোই ভাবছিলাম এবং কথা বলছিলাম। আজকে আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমাদের এই দুর্দিন তো দেখতে হতো না, তাই না? এই কথা বলে পেছনে ফিরেই আমি ভূত দেখার মতো চমকে উঠলাম, কারণ আমাদের উঠানে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে দেখে যে কেউ প্রথমবার ভয় পেয়ে যাবে এবং আমার আত্মার পানি শুকিয়ে আসলো। আমি দেখে জোরাটা চিৎকার দিলাম। আমার মা সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, কিরে কি হলো? আমার মাও এসে দেখে সেও প্রায় পড়ে যাওয়ার মতো উপক্রম, কারণ হচ্ছে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে হচ্ছে 11-12 বছর আগে হারিয়ে যাওয়া আমার সেই বাবা। তার সঙ্গে দুইটা ছোট ছোট শিশু আছে, একটা মেয়ে একটা ছেলে। তারা ছোট ছোট, তাদেরকে দেখে আমরা তো পুরো অবাক। এত বছর পরে বাবা কোত্থেকে আসলো? মা সঙ্গে সঙ্গে রেগে গেলেন, বললেন কি যে তুমি এত বছর পরে কেন এসেছো? তুমি অন্য একটা জায়গায় গিয়ে বিয়ে করছো, সংসার করছো, আবার বাচ্চা নিয়েও ফিরেছো। ভালোই তো ছিলে, আমাদের খোঁজ নেওয়ার কি দরকার ছিল? এত বছর পরে এখানে এসে শুধু শুধু নাটক করার কোনো দরকার আছে? আর এই তোমার নতুন বাচ্চাদেরকে নিয়ে এসেছো, তোমার নতুন বউ কোথায়? তাকে নিয়ে এখান থেকে দ্রুত বিদায় হও, আমাদের এখানে একদমই আসবে না। মা প্রচন্ড পরিমাণ রেগে গেলেন, কারণ রাগ তো হবারই কথা। এত বছর পরে সে ফিরেছে এবং সঙ্গে করে দুটো বাচ্চা নিয়ে ফিরেছে। মা তো ধরেই নিয়েছে সে নিশ্চয়ই অন্য কোনো জায়গায় বিয়ে করে সংসার করছে। আমাদের কোনো খোঁজ খবর নেয়নি, কোনো জানাশোনা নেই, যোগাযোগ নেই। এরকম ভাবে একটা মানুষ হারিয়ে যায় কিভাবে? মায়ের তো রাগ হওয়াটা স্বাভাবিক। আমিও বাবাকে দেখে বললাম, ছি ছি বাবা, তুমি একজন ইমাম হয়ে এমনটা কাজ কিভাবে করলে? তুমি একজন হাফেজ, তুমি আরেকটা বিয়ে করেছো ঠিক আছে, আমাদের জানাতে। আমার বয়স তখন কতটুকু বলো বাবা? আর আমার ছোট ভাই, ও তো তখন 8-9 মাসের দুধের শিশু। তুমি তখন তাকে এভাবে ছেড়ে চলে গেলে, এটা তুমি কিভাবে করতে পারলে বাবা? বলো তো। তোমাকে বাবা বলে ডাকতেও আমার ঘেন্না হচ্ছে। তখন আমার সামনে থাকা ওই লোকটি, যে কিনা আমার বাবা, সে কোনো কথা বলছিল না, সে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করেই একজন লোক সেখানে উপস্থিত হলো, কিন্তু লোকটাকে আমরা দুইজনের কেউই আসতে দেখলাম না। আমার ছোট ভাই বারান্দা থেকে নেমে এসে বলল, আপু এই লোকটাকে? আমি তখন তাকে বললাম, এই লোকটা কেউ না, আমাদের কেউ না। সেই লোকটা যে কিনা আমার বাবার পেছন দিয়ে এসেছিল তাকে সত্যি আমরা কেউই দেখতে পাইনি। এত দ্রুত কেউ কিভাবে আসতে পারে? আমি তখন বললাম কি যে, আপনি কে? আপনি দয়া করে ওনার হয়ে সাফাই গাইতে আসেন না। আমার মাও তখন চমকে গেলেন এবং রেগে গিয়ে বললেন কি যে, আপনারা দয়া করে এখান থেকে আসুন। আপনি যদি ওনার হয়ে কোনো সাফাই গাইতে আসেন আমাদের কাছে, তাহলে আমরা সেটা কোনোভাবেই শুনবো না। আপনি দয়া করে এখান থেকে ওনাকে নিয়ে চলে যান। তখন সেই লোকটা বলল কি যে, আমার কথা শুনুন, তারপর আপনারা যা বিবেচনা করবেন সেটা আমরা মেনে নিব। আমার মা জোরে চিৎকার দিয়ে বলল, আপনাদের কোনো কথাই আমি শুনবো না। আর আপনি কে? আপনার কথা আমি কেন শুনবো? তখন সেই লোকটা বলে উঠলেন, আমার কথা আপনাকে শুনতেই হবে, কারণ আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হচ্ছি একটা জিন। এই কথা শোনার পরে চারপাশ একদম থমথমে হয়ে গেল এবং থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে গেল। চারদিকে সবাই চুপচাপ, আমি নিজেও একদম চুপচাপ হা মেরে বসে আছি। আমার মা নিচে বসে পড়ল, কারণ সে খানিকটা ভয় পেয়েছে। তখন সেই লোকটা বলল, জিন, আমি একটা জিন, আপনার কাছে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। আমি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি জিন মানে? আর আপনি আমার বাবার সঙ্গে কি করছেন?
আসলে আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে কি এসব। আমার মা তখন বললেন, আপনি জিন হন আর যাই হন, দয়া করে এখান থেকে বের হয়ে যান। তখন সেই লোকটা হঠাৎ করে অদৃশ্য হলো আমার সামনেই, আমার হঠাৎ করে দৃশ্যমান হয়ে গেল। তখন আমি সত্যি সত্যি বিশ্বাস করলাম যে লোকটা আসলেই একটা জিন। তারপর আমার মা বলল, আপনারা এখানে কেন এসেছেন? তখন সেই জিন লোকটা বলল কি যে, আপনার স্বামী এতদিন কোথায় ছিল সেটা কি আপনি জানতে চেয়েছেন, বা কেনই বা এত বছর পরে এরকমভাবে ফিরে এসেছে সেসব কি জানতে চেয়েছেন আপনি? আমার মা তখন বলল, আমাদের কোনো কিছু জানার দরকার নেই, আপনারা এখান থেকে বিদায় হন। আর আপনি জিন মানে আপনি কি সত্যি কথা বলছেন? তখন সেই জিন লোকটা বলল কি যে, সত্যি বলছি নাকি মিথ্যা বলছি সেটা তো আপনি মাত্রই দেখতে পেলেন, আমি অদৃশ্য হয়ে আবার দৃশ্যমান হলাম। তখন আমি বললাম, মা, লোকটা সত্যিই একটা জিন, তবে উনি কি বলতে চাই সেটা একটু শোনো, তারপর না হয় বিচার করো। আমার মা বললেন কি যে, না না, আমি ওই লোকটার কোনো কথাই শুনতে চাই না, আপনারা দয়া করে এখান থেকে আসুন। তখন আমার বাবা বলে উঠলেন যে, তোমাকে সমস্ত ঘটনা শুনতেই হবে, আমার সঙ্গে কি হয়েছিল, আমি এত বছর পরে একটা জিনের সঙ্গে করে দুটো সন্তান নিয়ে এখানে কিভাবে এসেছি, কেনই বা এসেছি, সেসব বিষয় তোমাকে জানতে হবে। তখন আমার মা বলল, আচ্ছা ঠিক আছে, বলো শুনি। আমার বাবা তখন বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে শোনো। আমি তখন সদরের একটা মসজিদে ইমামতি করতাম, সেটা তো তোমরা জানোই। আমি শহরে বেশিরভাগ সময় থাকতাম, শুক্রবারের দিন বাড়িতে আসতাম। তখন আমার সুখী একটা পরিবার, হঠাৎ করেই একটা কালো ছায়ার নজর যে আমার পর পড়বে আমি কখনোই কল্পনা করিনি। আমি মসজিদে ইমামতি করছিলাম খুব ভালোভাবেই, সেখানের বেতন টেতন সবই ভালো ছিল, আমার খুব ভালোই চলছিল। মাঝে মধ্যেই শুক্রবারের ছুটিতে আমি বাড়িতে আসতাম, তোমাদের সেটা মনে নেই? তখন হঠাৎ করে এক সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ানো শেষে আমি নিজের রুমে গিয়েছিলাম। রুমে গিয়ে বসে আছি, হঠাৎ করে দুজন লোক আমার ঘরে প্রবেশ করলো। সে দুজন লোককে আমি চিনি না, দুজন লোককে দেখতে অদ্ভুত রকমের লাগছিল। ঘরের দরজা নক না করে ঘরের ভিতরে ঢুকে গিয়েছে, সেজন্য আমি খানিকটা রেগে গিয়েছিলাম। আমি বললাম, আপনারা কেমন লোক, কোনো কথাবার্তা নেই, ঘরের ভেতরে ঢুকে গেলেন। তখন আমি দেখলাম ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা, কিন্তু এই দুজন লোক ঘরের ভেতরে ঢুকে গিয়েছে। আমার পরাণের পানি তখন শুকিয়ে গেল। আমি বললাম, আপনারা ঘরের ভেতরে কিভাবে ঢুকলেন, আর আপনারা কারা? তখন সেই দুজন লোক তাদের আসল রূপে ফিরে আসলেন। তারা সাদা লেবাস পরা ছিল এবং তাদের চেহারা পর্দায় ঢাকা ছিল। আমি বললাম কি যে, আপনাদের চেহারা দেখান, আপনারা চেহারা কেন ঢেকে রেখেছেন? তখন সেই দুজন লোক বলল, আমি যদি আপনাদের আমার চেহারা দেখাই তাহলে আপনি ভয় পেয়ে যাবেন, আমরা একটা বিশেষ কাজে আপনার কাছে এসেছি। আমি বললাম, বিশেষ কাজ মানে আমি আসলে বুঝতে পারছি না, আপনারা ঘরের ভেতরে কিভাবে আসলেন, ঘর তো ভেতর থেকে বন্ধ করা। তখন সেই দুজন লোক বলল, আসলে আমরা জিনের দুনিয়া থেকে এসেছি, আমরা যে এলাকায় থাকি সেখানে একটা সমস্যা হয়েছে, সেখানে আপনাকে দ্রুত যেতে হবে। আমি তখন ভয় পেয়ে গেলাম। আমি বললাম, জিনের এলাকা মানে আপনারা কি সত্যি সত্যি একজন জিন? তারপর সেই লোক দুটো আমার সামনেই মানুষের রূপ নিল। আমি তো খানিকটা ভয় পেয়ে বিছানার উপর বসে পড়লাম। লোক দুটো হঠাৎ করে মানুষে পরিণত হয়ে গেল। তাদের বড় বড় দাড়ি এবং নুরানি চেহারা, তাদেরকে দেখে মনে হচ্ছে খুবই ভদ্র এবং বড়লোক ঘরের পুরুষ। আমি তাদেরকে বললাম, আপনারা আমার কাছে কি চান? আমি তো সাধারণ একজন মানুষ, আমি কি কোনো অপরাধ করেছি বা কোনো ভুল করেছি যার জন্য আপনারা আমাকে নিতে এসেছেন? তখন সেই দুজন লোক মুচকি হেসে বলল, না না হুজুর, আপনি কোনো ভুল করেননি, আপনাকে আমাদের একটা বিশেষ কাজে প্রয়োজন, নেহাতি বিপদে পড়ে আমরা এসেছি, না হলে কখনোই আপনার কাছে আসতাম না, আর সাধারণত আমরা মানুষের কাছে এরকম ভাবে সাহায্যও চাই না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে বলুন, আমি আপনাদেরকে কিভাবে সহায়তা করতে পারি? তখন সেই জিন দুটো বলল কি যে, আসলে আমাদের ওইখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে, আমাদের যে হুজুরের বিয়ে পড়ানোর কথা ছিল তিনি একটা কাজে আটকে গিয়েছে, সেখান থেকে তিনি আসতে পারছেন না, সেহেতু আমাদের একটা হুজুর দরকার। আপনাকে আমরা দেখলাম যে মাগরিবের নামাজ পড়িয়ে আপনি ঘরের ভেতরে আসলেন, আমি ভাবলাম হয়তো আপনি এই কাজটা করতে পারবেন, কারণ আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম হুজুরের খোঁজে। আপনাকে যেহেতু পেয়ে গিয়েছি তাহলে আপনি আমাদের এতটুকু উপকার তো করতেই পারবেন, তাই না? আমি তখন বললাম কি যে, তা করা যায়, তবে আপনাদের ওইখানে আমি কিভাবে যাব, আর আমার কোনো বিপদ হবে না তো? তখন সেই জিন দুটো বললেন কি যে, না না হুজুর, বিপদ হবে কিসের জন্য? আমি তখন বললাম, না না, আমি এর আগে অনেকের কাছ থেকে শুনেছি যে জিনেরা যাদেরকে নিয়ে যায় তাদেরকে নাকি আর ফেরত দিয়ে যায় না। আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আমি যদি আপনাদের এখানে যাই তারপর যদি ফেরত না আসতে পারি তখন কি হবে? তখন সে দুজন বললেন কি যে, দেখুন, জিনেদের ব্যাপারে আপনি কি শুনেছেন আমি জানি না,
তবে এতটুকু নিশ্চিত থাকেন যে আমরা ভালো জিন এবং আপনাকে সহি সালামত মতো সসম্মানে এখানে আবার দিয়ে যাব এবং আপনি আমাদের গেস্ট, আপনি আমাদের সাথে গেলে আমরা খুব খুশি হব। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তবে আমাকে তো এশার নামাজ পড়াতে হবে, এশার নামাজ পড়িয়ে তারপরে যেতে হবে। আমি এশার নামাজটা পড়িয়ে তারপরে আপনাদের সাথে যাই, তখন হবে? তখন সে দুজন বলে কি যে হ্যাঁ হবে, সমস্যা নেই, আপনি যে রাজি হয়েছেন তাতে আমরা অনেক খুশি হয়েছি, আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। তারপর সেই দুটো লোক ছায়ার মতো হঠাৎ করে রুম থেকে গায়েব হয়ে গেল। মনে হচ্ছিল একটা ধোয়া হয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল। আমার পরাণের পানি তো ততক্ষণ ছিল না যতক্ষণ আমি তার সাথে কথা বলছিলাম। ভাবলাম তার সঙ্গে যাব কি যাব না। পরবর্তীতে ভাবলাম যেহেতু তাদেরকে দেখে ভালো জিনই মনে হয়েছে, আর তারা যদি খারাপ জিন হতো তাহলে তো আমাকে তুলেই নিয়ে যেত, এরকম ভাবে অনুরোধ তো করতো না, তাই না? আমি ঈশান নামাজ পড়িয়ে তাদের অপেক্ষা করতে লাগলাম। খানিকক্ষণ বাদে তারা দুইজন আবার আসলেন, এসে বললেন কি যে হুজুর আপনি প্রস্তুত তো? আমি বললাম হ্যাঁ আমি প্রস্তুত, চলুন আপনাদের বাড়ি কোথায় এবং কিভাবে যেতে হবে আমি তো জানি না। তখন সেই লোক দুটো বলেন কি যে একটা অনুরোধ, আপনি চোখটা বন্ধ করুন, আমরা যখন বলবো চোখ খুলতে তখন খুলবেন, ঠিক আছে? আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর তারা দুজন আমার হাত চেপে ধরল। চেপে ধরার কিছুক্ষণ বাদে আমি নিজেকে এমন জায়গায় আবিষ্কার করলাম, বেশ খানিকটা সময় পার হলো, মাঝখানে 2-3 মিনিট হবে আমি চোখ বন্ধ করেছিলাম। আমি কিসের মধ্যে দিয়ে যে কোথায় যাচ্ছি সেটাই বুঝতে পারছি না, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরছি। তারপর যখন সেই দুটো লোক বলেন কি যে চোখ খোলেন এবার, আমি চোখ খুললাম। চোখ খোলার সঙ্গে সঙ্গে আমি সামনে বিশাল এক আলিশান ভবন দেখতে পেলাম এবং সেখানে অনেকগুলো মানুষ হাঁটাহাঁটি করছে। আমি সেই দুজন লোককে বললাম কি যে এখানে এত মানুষ কেন, আর আমি কোথায় চলে এসেছি? তখন সেই দুজন জিন লোক বললে কি যে এটা আমাদেরই এলাকা, আর এখানে যাদেরকে দেখছেন সবাই জিন। আসলে এখানে আজকে আমার মেয়ের বিয়ে, বরপক্ষ চলে এসেছে, কিন্তু বিয়ে পড়ানোর মৌলবি খুঁজে পাচ্ছিলাম না। আপনি এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি, সকলেই জিনেদের দুনিয়ার বাসিন্দা। তখন আমি বললাম কিন্তু সকলকে তো দেখতে আপনাদের মতো লাগছে, মানুষ মনে হচ্ছে, জিন তো মনে হচ্ছে না। তখন তারা বললেন কি যে এমনটা আমি বলে রেখেছি, কারণ আপনি যদি তাদেরকে দেখে ভয় পান, কারণ জিনেদের গঠন স্বাভাবিক মানুষের মতো হয় না, আপনি আসবেন জেনে সবাই এরকম ভাবে বেশ ধরে আছে, আপনি একদমই ভয় পাবেন না। খাওয়া দাওয়া শেষ করে আপনাকে আমি নামিয়ে দিয়ে আসবো। জিনেরা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলটা একটু ভিন্ন রকম, মানে সামান্য একটু ভিন্ন, গাছগাছালি, আশেপাশের ঘর বাড়ি এবং এদের বিয়ের আয়োজনও খুবই সাদামাটা এবং অদ্ভুত রকমের হয়। আমি সেখানে গিয়ে বিয়ে পড়ানোর কাজে লেগে পড়লাম। আমি যে দুজনের বিয়ে পড়াচ্ছি তারা দুজনই জিন, তবে এখানে যেসব মেয়েরা এসেছে সমস্ত মেয়েরা এত বেশি সুন্দর, আমার দেখে নিজেকে খুব কষ্ট করে সামলাচ্ছিলাম। হুজুর হয়েও পড়েছি বিপদে, কোনো মেয়ের দিকে তাকানো যায় না। যে কয়টা মেয়েরকে দেখেছি প্রত্যেকটা মেয়ে এত বেশি সুন্দর যে আমার চোখ ছানাবড়া হয়ে যাচ্ছিল দেখে। তখন আমার ইয়াং বয়স, মাত্র 25-26 বছর বয়স হবে, এত বেশিও না। ওই বয়সে আমি এরকম জিনিস দেখে হতভম্ব হয়ে যাচ্ছিলাম। আমি দাদিদের কাছ থেকে শুনেছি যে পরীরা দেখতে নাকি অসম্ভব রকমের সুন্দরী হয় এবং তারা যে কোনো বেশ ধরতে পারে। প্রথমবারের মতো এদেরকে দেখে আমার চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর সেখানে আমি বিয়েটা পড়ালাম। বিয়ে পড়ানোর কাজ শেষ করে আমাকে খেতে দেওয়া হলো। বিয়েতে বেশ কিছু জিনিসের আয়োজন করা ছিল। আমার জন্য বিশেষ করে কিছু খাবার মানুষের দুনিয়া থেকে নিয়ে আসা হয়েছে, যেসব খাবার সাধারণত আমি খাই। জিনেদের খাবার এবং আমার খাবার তো একসাথে মিলবে না, তাই না? ওদের খাবার ভিন্ন এবং ওরা যেসব খাবার খায় সেসব খাবার আমি আসলে জিজ্ঞেস করার পরে ওরা আমাকে জানায়নি যে ওরা আসলে কি খাবার খায়। তারপর আমি বললাম যে খাওয়া তো শেষ হয়ে গেল, এবার তাহলে আমি উঠি, বিয়ের কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তারা মুসলিম জিন ছিল এবং মুসলিম উপায়েই আমি তাদেরকে বিয়েটা পড়ালাম। বিয়ে পড়ানোর পরে তারা দুজন আবার শুকরিয়া আদায় করলেন। ওইখানে যে খাবারগুলো দিয়েছিল খাওয়ার জন্য তার মধ্যে কিছু মিষ্টান্ন ছিল, যে মিষ্টান্নগুলো খুবই সুস্বাদু এবং খুবই চমৎকার খেতে ছিল। আমি বললাম কি যে মিষ্টান্নগুলো মাশাআল্লাহ খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে, আর এসব খাবার আমার জন্য কোত্থেকে নিয়ে এসেছেন? তখন তারা জানায় যে আপনাদের দুনিয়া থেকেই নিয়ে এসেছি, কারণ আপনি যেসব খাবার খান সেসব খাবারই এখানে নিয়ে আসা হয়েছে, আমরা যেসব খাই সেসব আপনি খেতে পারবেন না। এই কথা বলার পরে আমি খানিকটা চমকে গেলাম এবং এটাও জানতে পারলাম যে জিনেরা আসলে ভিন্ন ধর্মী খাবার খায়, কিন্তু ওরা খুব মিষ্টি পছন্দ করে, এটা আমি খুব ভালোভাবে জানতে পেরেছি। তখন সে দুজন লোক বলল, হুজুর
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এখানে এসেছেন। আপনার জন্য কিছু খাবার আমি প্যাকেট করে দিয়েছি। বিশেষ করে আপনি যে মিষ্টিটার তারিফ করছিলেন সেই মিষ্টিটা আমি বেশি করে দিয়ে দিয়েছি। এগুলো আপনি বাড়িতে নিয়ে আপনার পরিবারের সঙ্গে খাবেন, ঠিক আছে? তখন আমি বললাম, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাকে এতখানি খাতির যত্ন করার জন্য। তখন সেই দুজন জিন আমাকে বলল, জি হুজুর, আর কিছুক্ষণ এখানে থাকুন, সবাই চলে গেলে তারপর আমি আপনাদেরকে নামিয়ে দিয়ে আসবো। কোথায় নামাতে হবে বলেন? আমি সেখানে বসে সমস্ত আয়োজন দেখছিলাম, কিন্তু আমি আসার পর থেকেই একটা জিনিস লক্ষ্য করছি। এই সমস্ত মেয়েগুলোর মধ্যে থেকে একটা মেয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। যখনই তার দিকে আমার দৃষ্টি পড়ছে সে তার দৃষ্টি সরিয়ে নিচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না মেয়েটা বারবার কেন আমার দিকে তাকাচ্ছে। অনেকবার তাকিয়েছে, আমি নিজেও মেয়েটার দিকে তাকাচ্ছি, কারণ মেয়েটা দেখতে অসম্ভব রকমের রূপবতী ছিল এবং খুবই সুন্দরী। তার শারীরিক গঠন, সে যে জামা কাপড় পরেছে, সবকিছু এত সুন্দর যে আমি দেখে বারবার টাসকি খাচ্ছিলাম। তারপর সে মেয়েটা আসার সময় আমাকে কিছু একটা বলবে বলে আমার পেছন পেছন আসছিল, কিন্তু আমার সঙ্গে সেই দুজন জিন থাকার কারণে সে আর কিছু বলতে পারেনি। আমি সম্ভবত ভেবেছিলাম হয়তো সে আমার সঙ্গে কথা বলবে, কিন্তু সে আমার সঙ্গে কথা না বলে তারপর চলে যায়। এরপরে আসার সময় আমি তাকে দেখিনি। সেই দুজন জিন আমাকে বললেন যে চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমার বেশ খানিকটা ভালো লাগলো। জিনের এখানে যে আসতে পারবো সেটা আমি কখনো কল্পনা করিনি। তারপর আমি সেই হুজুরকে, জিন দুটোকে বললাম যে আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসুন। আজকে আর মসজিদে যাব না, আমার বাড়িতে নামিয়ে দিতে পারবেন তো? তখন সেই দুজন জিন বলল, আপনি দুনিয়ার যেখানে নামাতে বলবেন আমি সেখানেই নামিয়ে দিয়ে আসবো। আপনি আমাদের মেহমান, আপনি যেটা বলবেন সেটাই করব। তারপর তারা দুজন আমার বাড়িতে নামিয়ে দিয়ে গেলেন। তোমার কি মনে আছে শাহিদা, একদিন এক অদ্ভুত রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম? তখন শাহেদা মানে আমার স্ত্রী বলল কি যে হ্যাঁ মনে আছে, এই মিষ্টিগুলো তুমি তখন ওইখান থেকে নিয়ে এসেছিলে? আমি তখন বললাম হ্যাঁ, সেদিন আমাকে জিনেরা আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিল এবং ভালো ভালো কিছু খাবার নিয়ে এসেছিলাম ওই দিন মধ্যরাতে যখন এসেছিলাম, মনে আছে তোমার? তখন শাহেদা মানে আমার স্ত্রী বলল কি যে হ্যাঁ মনে আছে। তারপর সেদিন নামিয়ে দেওয়ার পরে আমি তো বাড়িতে থাকলাম বেশ কিছুদিন। বাড়িতে থাকার পরে আমি তারপর চলে গেলাম আবার মাদ্রাসায় যাবার এক সপ্তাহ পরে আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আমি আসলে যেটা বিশ্বাস করতে পারছিলাম না। আমি মধ্যরাতে প্রথম যেদিন আমার সঙ্গে ঘটনাটা ঘটে, মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি জানালার উপর দেখতে পাই একটা সাদা ধবধবে বিড়াল আমার দিকে তাকিয়ে আছে এবং এক দৃষ্টিতে শুধুমাত্র আমাকেই দেখছে। তার শরীরটা জ্বলজ্বল করছিল। সাধারণত কোনো বিড়ালের গলায় আমি মুক্তোর মালা দেখিনি, কিন্তু এই বিড়ালের গলায় সমস্ত জায়গায় দামি দামি সব অলংকার পরানো এবং সেই বিড়ালটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এরকম করে প্রায় 2 দিন আমি বিড়ালটাকে বিভিন্ন জায়গায় দেখতে পেলাম এবং মসজিদের আশেপাশে ঘোরাফেরা করতে দেখলাম। আমি বুঝতে পারলাম হয়তো কোনো বড় লোকের দামি বিড়াল টেড়াল হবে। মসজিদে আসে নামাজ পড়তে তখন হয়তো দেখা যায়, কিন্তু মধ্যরাতে দেখার এই প্রবণতাটা আমি আসলে বুঝতে পারছি না। মাঝে মধ্যেই ঘুম ভেঙে আমি এই বিড়ালটাকে আমার ঘরের আশেপাশে দেখতে পাই এবং অদ্ভুত বিষয় হচ্ছে এই বিড়ালটা যখন আমার ঘরের আশেপাশে আসে তখন আমি বেলি ফুলের সুবাস পাই। আমি বুঝতে পারলাম না আসলে ঘটছেটা কি আমার সঙ্গে। প্রায় বেশ কিছুদিন আমি এরকমভাবে দেখতে লাগলাম বিড়ালটাকে এবং সে আমার আশেপাশে ঘুরঘুর করতে থাকতো। ওই দিন ছিল শুক্রবার। শুক্রবারের দিন সাধারণত খাদেম মুয়াজ্জেম এরা মসজিদে থাকেন না। আমি মসজিদে একাই ছিলাম, আর আমি যে বাড়িতে যাব ওনারা বাড়িতে গিয়েছে, যার কারণে আমাকে মসজিদের সার্বিক দায়িত্ব পালন করার জন্য রেখে যাওয়া হয়েছিল। ওই দিন যেহেতু শুক্রবার ছিল, জুমার নামাজ পড়িয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি খানিকটা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম একদম মাগরিবের আজানের খানিকক্ষণ আগে। উঠে মাগরিবের নামাজ পড়ালাম, তারপর এশার নামাজ পড়ালাম। নামাজ পড়িয়ে রাত্রে খাওয়া দাওয়া করে বিছানায় গেলাম, কিন্তু কোনোভাবেই যেন ঘুম আসছিল না। ঘুম কেন আসছিল না সেটাই বুঝতে পারলাম না। হয়তো দুপুরবেলা 3-4 ঘন্টা ঘুমিয়েছি, এই জন্য এমনটা হয়েছে। প্রায় রাত 11টা বেজে গিয়েছে, ঘুমের কোনো চিহ্ন নেই। এপাশ ওপাশ করতে লাগলাম এবং ভাবতে লাগলাম ঘুম না আসলে তো ভালো লাগছে না, আবার ফজরের সময় উঠতে হবে। সাধারণত এশার নামাজ পড়িয়ে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে এমনটা দেরি হচ্ছে। আসলে খুবই ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল।
এত পরিমাণ গরম যে রুমে থাকার উপর্য নেই। সাধারণত বিদ্যুৎ এরকম ভাবে যায় না। আমি সঙ্গে সঙ্গে মসজিদের বাইরে চলে আসলাম। মসজিদের যে কোয়ার্টার আছে, কোয়ার্টারের পাশে একটা পুকুর ঘাট আছে। সেই পুকুর ঘাটে চুপচাপ বসে থাকলাম। ভালোই বাতাস, একে তো আসছে না ঘুম, তারপর আবার নেই বিদ্যুৎ। অনেকক্ষণ গিয়েছে, সাধারণত এতক্ষণ গিয়ে থাকে না, সম্ভবত কোনো ট্রান্সমিটার বাস্ট হয়ে গিয়েছে। আমি তখন ওইখানে বসে সূরাতুল জিন তিলাওয়াত করতে লাগলাম। এই সূরাটা আমার খুবই ভালো লাগে। জিনেদের দুনিয়া থেকে ঘুরে আসলাম, দেখি সূরাতুল জিন তিলাওয়াত করি। অনেকদিন তিলাওয়াত করি না। আমি পুরোটা শেষ করলাম। পুরোটা শেষ করে আমি যখন ঘরের দিকে ফিরতে যাব, বামে মুড়তেই আমি দেখে আমার পরানোর পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি সামনে যেটা দেখেছি সেটা দেখে আমি পেছনে ছিটকে পড়ে গেলাম। আমি দেখতে পেলাম প্রায় 5 ফুট 10 ইঞ্চির মতো লম্বা এবং সুন্দর লেবাসে একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার গা দিয়ে আলোর ফোয়ারা ঝরছে। এরকম অবস্থা। সাধারণত বাইরে অন্ধকার, কিন্তু তার গা দিয়ে আলো ঝরছে এবং তাকে দেখে মনে হচ্ছে তার গায়ে লাইট লাগানো। এত সুন্দর একটা জামা পরেছে এবং তাকে দেখে আমার ভয় পাওয়ার মতো অবস্থা। আমি সাথে সাথে গলার ঢোক গিললাম এবং বললাম কি যে, আপনি কে? বুকে থুতু নিয়ে ভয় পেয়ে আরো পিছনে সরে গেলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা দেখতে অসম্ভব রকমের সুন্দর। এত সুন্দর মেয়ে দেখে যে কেউ ভয় পাবে এবং যে কেউ সেখানে ফিট খাবে। আমিও দেখি সেরকমটাই হলো। আমি মেয়েটাকে আবার জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করছেন? আর আপনি কে? এখন রাত বাজে 12টা। এই 12টা বাজে আপনি এখানে কি করছেন? মেয়েটা আমাকে বলল, আপনাকে দেখার জন্য এসেছি। কি সুন্দর কোরআন তিলাওয়াত করছিলেন। আবার করুন, আমার শুনতে খুব ভালো লাগছিল। আপনার পাশে বসেই তো এতক্ষণ শুনছিলাম। এতক্ষণ তাহলে এর গা থেকেই এই ঘ্রাণটা আসছিল। এটা তো সে বেলি ফুলের সুঘ্রাণ, যেটা ওই বিড়ালটা আমার আশেপাশে থাকলে আমি পেতাম। তখন আমি নির্ঘাত বুঝে গেলাম এ নিশ্চিত রূপে কোনো জিন ছাড়া আর কেউ নয়। আমি তার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলাম এ সেই মেয়েটা যেদিনকে বিয়ে বাড়িতে আমি ওকে দেখেছিলাম। আমি সঙ্গে সঙ্গে বললাম, আপনি তো একটা জিন, আপনি এখানে কেন এসেছেন? আর আপনাকে তো আমি সেদিনকে মনে হয় বিয়ে বাড়িতে দেখেছিলাম। তখন সে মেয়েটা বলল, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, সেদিন বিয়ে বাড়িতে আপনাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। ভেবেছিলাম আপনার সঙ্গে একটু কথা বলবো, কিন্তু সাহসে কুলায়নি। তারপর অনেকদিন ধরেই ভাবছি আপনার সঙ্গে একটু দেখা করব, কিন্তু কয়েকবার এসেও ফিরে গিয়েছি। আসলে আমি একটু ভয়ে ছিলাম আপনি কি বলবেন না বলবেন, যার কারণে আপনাকে দেখা দেওয়ার সাহস হয়নি। কিন্তু আজকে আপনার কোরআন তিলাওয়াত শুনে আমার মন একদম ছুঁয়ে গিয়েছে, যার কারণে আপনাকে ভাবলাম একটু দেখা দেই এবং আপনার সঙ্গে একটু কথা বলি। আমি কিছুক্ষণ কথা বলেই চলে যাব। তখন আমি উঠে দাঁড়ালাম এবং বললাম, আপনি কি কথা বলবেন আর আমার কাছে কেন এসেছেন? আপনি কে? তখন সেই মেয়েটা বলল, আমি কে সেটা পরে জানা যাবে, তবে আমি যে একটা মেয়ে জিন সেটা তো বুঝতে পেরেছেন তাই না? আমি বললাম কি যে, হ্যাঁ একটা পরী। আপনাকে সেদিন আমি বিয়ে বাড়িতে দেখেছি, কিন্তু কথা হচ্ছে আপনি আমার সঙ্গে কি কথা বলবেন? আমি তো একজন সাধারণ মানুষ, আর মানুষের সঙ্গে জিনেদের কি বা কথা থাকতে পারে? তখন সেই মেয়েটা বলল, মানে পরী মেয়েটা, যে আপনাকে আমার পছন্দ হয়েছে, খুবই ভালো লাগে আপনাকে। আমি তখন বললাম, দেখুন আপনার নাম কি আমি জানি না, বা আপনি কোত্থেকে এসেছেন জানি না। তখন সে বলল, আমার নাম শিশির। আমি বললাম, শিশির হন আর ফিশির হন, আপনি দয়া করে এখান থেকে চলে যান। আর আপনি হচ্ছেন একটা জিন আর আমি একটা মানুষ। আপনি পরী হন বা জিন হন, যাই হন না কেন, আশরাফুল মাকলুকাত এবং জিনেদের মধ্যে অনেক তফাৎ থাকে। আর আমরা চাইলেও কোনো আশরাফুল মাকলুকাত বা জিনের সাথে দেখা করার সুযোগ নেই আমাদের। আমরা আপনার সঙ্গে দেখা করতে পারবো না, বা আপনি যেখানে এসেছেন এটা খুবই অন্যায় কাজ। আর আপনি যে বলছেন আপনি আমাকে পছন্দ করেন, আপনি কি জানেন আমি বিবাহিত এবং আমার 2টো সন্তান আছে? তখন সেই মেয়েটা বলল, হ্যাঁ আমি জানি, আমি আপনাদের বাড়িতেও গিয়েছি। সেদিন যখন ওই 2জন মুরব্বী জিন আপনাকে আপনার বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিল, সেদিন আমি দেখেছি যে আপনার স্ত্রী আছে এবং 2টো সন্তানও আছে। আমি সব কিছুই জানি, আমি জেনেই আপনার কাছে এসেছি। আমি তখন ভীষণ রেগে গেলাম। আমি বললাম, আমার 2টো সন্তান এবং স্ত্রী আছে, আমার একটা সংসার আছে, এসব জানার পরেও আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনার সঙ্গে এরকম ভাবে দেখা করা তো আমার উচিত না, এটা এক প্রকার জেনা। তখন সেই মেয়েটা বলল, তা জানি না, তবে আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। সেদিন প্রথমবার যখন দেখেছিলাম, দেখেই আমার মনে ধরেছে। আমি তখন বললাম, দেখুন আপনি এখান থেকে দ্রুত বিদায় হন। আপনি যদি এখান থেকে না যান তাহলে আমি সেই 2জন জিনকে ডাকতে বাধ্য হব। তারা কিন্তু আমাকে বলে গিয়েছে যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু ডাকতে। তাদেরকে ডাকলে তখন আমি তাদেরকে সবকিছু বলে দিব, এরপর দেখবেন তারা আপনার কি করবে। আর আপনার লজ্জা করে না? আমি একজন বিবাহিত পুরুষ এবং মানুষ, আপনি একজন জিন হয়ে আমার সঙ্গে এরকম ভাবে কথাবার্তা বলতে আসেন।
তখন সেই মেয়েটা সেখান থেকে হাসি মুখে চলে গেল। আমি তো পড়লাম একটা বিপদে। একটা মেয়ে জিন আমার পেছনে পড়ে গিয়েছে। বিষয়টা খুবই লজ্জাজনক এবং ভয়ঙ্কর বটে। এরপরের দিন আমি যখন মসজিদ থেকে নামাজ পড়ি, এশা নামাজ পড়িয়ে ঘরে আসলাম, দেখলাম মেয়েটা আমার রুমে বসে আছে। আমি সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিলাম, কারণ কেউ দেখে ফেললে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। তখন মেয়েটা বলল, দরজা লাগানোর কোনো দরকার নেই, আপনি ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবে না। আমি তখন বললাম, দেখুন ফাজলামি অনেক হয়েছে, আপনি দয়া করে এখন এখান থেকে যান। আর আপনি যদি এখান থেকে না যান তাহলে কিন্তু আমি সেই দুজন জিনকে ডাকবো এবং ডেকে আপনার সমস্ত কথা বলে দিব। তখন সেই মেয়েটা আমার কাছে এগিয়ে আসলো। মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের রূপবতী, যে কোনো মানুষ দেখলেই তার প্রেমে পড়ে যাবে এবং তাকে ভালোবাসতে চাইবে এবং তার সঙ্গে থাকতে চাইবে। কিন্তু আমি তো আমার স্ত্রীকে ভালোবাসি এবং আমার দুজন সন্তানও আছে। আমি তাদেরকে ছেড়ে একটা সুন্দরী পরিজিনের সাথে কিভাবে যাব? সেটা কখনোই সম্ভব না। মেয়েটা আমাকে এভাবে অ্যাপ্রোচ করতে লাগলো। নিয়মিত সে আমার সঙ্গে দেখা করতে আসতো এবং রাত্রেবেলা আমাকে এরকমভাবে ডেকে তুলতো। আমি তো একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এর মাঝখানে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমি খুবই উদাস উদাস থাকতাম এবং নিজে খুবই টেনশনের মধ্যে ছিলাম। লাস্ট যেদিন আমি বাড়িতে এসেছিলাম সেদিন আমাকে কেমন দেখেছিলে তুমি বলো তো? তখন আমার সেই স্ত্রী বলল, কি যে তখন তো তুমি অনেক টেনশনে ছিলে, আমি তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছি কি হয়েছে, কিন্তু তুমি বলনি। হ্যাঁ, এরপরে আমি যখন আবার মসজিদে ফিরে আসলাম, ওই মেয়েটা আবার আমার সঙ্গে এরকমভাবে দেখা করতে লাগলো এবং সে আমার কাছে আসতে চাইতো। আমি ভীষণ রেগে গিয়ে বললাম কি যে, আপনি দাঁড়ান, আমি এখনই সেই দুজন জিনকে ডাকছি। তারপর সেই মেয়েটা আর সঙ্গে সঙ্গে আমার হাত ধরে বসলো, আমার হাত ধরে আমার মাথায় হাত রাখলো। তারপর আমি নিজেকে কিভাবে কোথায় নিয়ে গেলাম এবং কোথায় আবিষ্কার করলাম আমি নিজেও বুঝতে পারলাম না। এরপর থেকে আমার পুরাতন কোনো কথাই মনে থাকলো না। ওই মেয়েটা যখন আমার মাথায় হাত রেখেছিল তখন থেকেই আমি আমার সমস্ত কিছু ভুলে গেলাম এবং মেয়েটা আমাকে তার বশে নিয়ে গেল। এরপর মেয়েটা আমাকে বলল যে, চলো আমার সঙ্গে চলো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এমন মনে হচ্ছিল যেন মেয়েটাই আমার সব কিছু এবং তাকে আমি অনেক ভালোবাসি। সে আমাকে বলল, আমার সঙ্গে চলো, আমাদের ওইখানে যাবে, ঠিক আছে? আমি তখন মাথা নাড়ালাম এবং বললাম কি যে আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমার সঙ্গে যাই। তখন সেই মেয়েটা আমাকে নিয়ে গেল। মেয়েটার নাম হচ্ছে শিশির। আমি ওকে শিশির বলেই ডাকতাম। আমি শিশিরকে বললাম, শিশির আমি কোথায় যাব? তখন সে বলল কি যে, আজকে না আমাদের বিয়ে করার কথা, আমাদের এলাকায় গিয়ে আমরা বিয়ে করব, ঠিক আছে? শিশির আমাকে যা বলতো আমি সেটাই করতাম। আমি শিশিরের সঙ্গে তাদের বাড়িতে চলে গেলাম। তারা যেখানে থাকতো সেটা পাহাড়ের প্রাচীরে ঘেরা একটা ছোট্ট সুন্দর ঘর। আমাকে যখন সেখানে নিয়ে গেল, সেখানে নিয়ে সে বলল কি যে, আজকে থেকে তুমি এখানেই থাকবে, আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? বেশ বড় আলিশান একটা বাংলোর মতো ঘর, সেখানে অনেকগুলো জিন থাকে। আমাকে দেখে তারা, আমি যখন গেলাম আমাকে দেখে সেখানের বেশ কিছু লোক ভীষণ রেগে গেলেন এবং বললেন, তারা বলা বলি করছিল, একে এখানে কেন নিয়ে এসেছো? এখান থেকে বের করে দাও, এখানে আসার কোনো নিয়ম নেই। তখন শিশির বলল কি যে, ওকে আমি বিয়ে করেছি এবং ও আজকে থেকে আমার সঙ্গেই থাকবে, যদি তোমরা বাধা দিতে আসো তাহলে তোমাদের খবর আছে। তখন সে বলল কি যে, আচ্ছা ঠিক আছে যাও, ভুল যেহেতু করে ফেলেছো এর খেসারত একদিন তোমাকে দিতে হবে। আমি শিশিরকেই আমার নিজের স্ত্রী মনে করে তার সঙ্গে থাকতে লাগলাম এবং আমার শিশিরকেই তার নিজের স্ত্রী মনে হতো, কারণ এর আগের যত ঘটনা ছিল, আমার বাড়িতে যে স্ত্রী আছে, সন্তান আছে, এই সমস্ত কথা আমি ভুলে গিয়েছিলাম। শিশির আমাকে বিয়ে করে আমরা সেখানে থাকতে থাকি। সেখানে সবাই আমাকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে দেখত এবং আমার থেকে সবাই একটু ভিন্ন রকমের ছিল। আমি সবাইকে ভিন্ন রকমেরই দেখতাম, কারণ আমার মতো আমি কাউকে দেখতে পেতাম না। তবে আমার যে পুরনো কোনো স্মৃতি ছিল না সেটা আমি বুঝতে পারছিলাম এবং আমি সেখানে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সেখানের নিয়ম কানুন, সেখানের সমস্ত কিছুতেই যেন আমার মনে হতো যে আমি এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি এবং এখানেই থাকছি। যেহেতু শিশির এই এলাকার একজন ধর্নাঢ্য জিনের মেয়ে ছিল, সেহেতু তার এখানে একটা দাপট ছিল। আমাকে কেউ কিছু বললেই শিশির ভীষণ রেগে যেত এবং সে আমাকে ভালোবেসেই বিয়ে করেছিল, আমাকে পছন্দ করত। শিশির আমাকে বলেছিল যে জিনেরা একবার যাকে পছন্দ করে মরার আগ পর্যন্ত তার পিছু ছাড়ে না, তাকে তার নিজের বানিয়েই ছাড়ে। শিশিরও সেটাই করেছে। শিশিরের সঙ্গে থাকতে থাকতে প্রায় 2 বছর সেখানে কেটে যায়। 2 বছর পরে শিশিরের পেটে একটা সন্তান আসে। সেই সন্তানটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। শিশির যখন আমাকে এসে বলল যে, শুনছো, আমাদের সন্তান আসতে চলেছে, আমি অন্তঃসত্ত্বা, এই কথাটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম। এবং আমাদের সন্তান যখন প্রথম ভূমিষ্ঠ হলো, ওর নাম আয়ান।
আমি ওর নাম আয়ান রেখেছিলাম। আয়ান দেখতে ভয়ঙ্কর রকমের সুন্দর একটা ছেলে। আয়ানকে যখন আমি কোলে নিলাম তখন তাকে দেখে মনে হচ্ছিল যে আমি হয়তো এই পৃথিবীর সব থেকে সুখী লোক। জিনেদের মধ্যে থাকতে থাকতে আমি যে একটা মানুষ সেটাই আমি ভুলে গিয়েছিলাম। জিনেদের সমস্ত নিয়ম কানুন, সমস্ত ওঠা বসা, সমস্ত কিছুই তাদের মধ্যে হতে লাগলো। এবং আমি শিশিরকে আমার নিজের স্ত্রী এবং জিনের যে আমার বাবা ছিল, যে জিন ছিল, মানে শ্বশুর মশাই ছিল, তাকেও আমি নিজের অংশ বলে ধরে নিলাম এবং আমি নিজেকেও জিন বলে দাবি করতাম, কারণ শিশির আমাকে যা বলতো আমি সেটাই করতাম। এরকম ভাবেই আমার দিন সেখানে খুব ভালো কাটছিল। আমার যে অতীতের কোনো ঘটনা মনে নেই এমন না, মাঝে মধ্যেই আমার মনে পড়তো যে আমি এখানে কি করছি, আমার কেউ কি আছে। খুবই পিছুটান লাগতো। কিন্তু যখন শিশিরের সঙ্গে আমি একসাথে থাকতাম এবং শিশির আমাকে জড়িয়ে ধরতো এবং আমাকে ভালোবাসতো, তখন আমি আবার সেই সব জিনিসপাতি ভুলে যেতাম এবং এরকম করেই সময় বেশ খানিকটা কাটছিল। কিছু বছর পরে আমাদের আরেকটা কন্যা সন্তান হয়। তারপর আমি তো এইখানের মায়ায় পড়ে যাই এবং এইখানেই থাকতে শুরু করি। হঠাৎ করেই শিশির একদিন অসুস্থ হয়ে পড়ে। আমি তো কান্নায় একদম ভেঙে পড়ি, কারণ শিশিরকে আমি অনেক ভালোবাসতাম এবং শিশির আমাকে অনেক ভালোবাসতো। সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আমার বড় ছেলে আয়ানের বয়স তখন 3 বছর আর ছোট মেয়ের বয়স তখন 1 বছর। এই অবস্থায় আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। আমি তো ভীষণ বিপদে পড়ে গেলাম। বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে সে খানিকটা সুস্থ হলো। আমি সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললাম। কিন্তু এই এলাকার যে কবিরাজ মশাই আছেন তিনি বলেছেন আমার স্ত্রী নাকি আর বেশি দিন বাঁচবেন না। আমি বললাম, বেশি দিন বাঁচবেন না মানে? আপনারা কি ফালতু কথা বলছেন? কেন বাঁচবে না? তখন সে বলল কি যে তার হাতে আর বেশি সময় নেই। এই কথা শুনে আমি ভীষণ চমকে গেলাম। আমি আর কাউকে এই কথা বললাম না, কারণ শিশিরকে যদি এই কথা বলতাম তাহলে সে অর্ধেক ওইখানেই মারা যেত এবং আমি আমার শ্বশুর মশাইকেও বললাম না। এরকম করে সময় কাটতে লাগলো। কবিরাজ বলেছিল হয়তো 8-10 বছর বাঁচবে, এর বেশি নয়, কারণ তার ভয়ঙ্কর একটা রোগ হয়েছে। এই রোগ হলে জিন জাতিরা বাঁচে না, তারা অল্প সময়ের মধ্যেই মারা যায়। আমি মাঝে মধ্যেই বারান্দায় বসে বসে কান্না করতাম এবং কিছুদিন পর পর কবিরাজ মশাইয়ের সঙ্গে দেখা করতাম। এটা আমার স্ত্রী টের পেয়ে যায় যে আমি বারবার কেন কবিরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং কেনই বা এত বারবার তার কাছ থেকে ওষুধ নিয়ে আমার স্ত্রীকে খাওয়াচ্ছি। সে আমাকে বলে, কি হয়েছে, সত্য কথা বলো। তারপর আমি বললাম, না 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 না, এসব বলা যাবে না তোমাকে, তুমি চুপচাপ শুয়ে থাকো, এখানে তোমার সুস্থতা দরকার। এরপর আমার স্ত্রী একদিন আমার কাছে না বলে সেই কবিরাজের কাছে যায় এবং গিয়ে সমস্ত ঘটনা জানতে পারে। আমি যে তাকে ভীষণ ভালোবাসতাম সেটা সে বুঝতে পারে, কিন্তু সে যে আমাকে ঠকিয়েছে এটা আমি জানতাম না। সে যে আমাকে বশ করে এত বছর এখানে রেখেছে। তারপর মাঝখানে অনেকটা সময় কিন্তু কেটে গিয়েছিল। আমার স্ত্রী সুস্থ হয় আবার অসুস্থ হয়। আমি তো জানি সে বেশি দিন বাঁচবে না। এবং যখন সে কবিরাজের কাছে এই ঘটনা শুনে আসার পরেই সে আমাকে বলে কি যে তুমি এমনটা কেন করেছো? তুমি জানো আমি তোমার সঙ্গে কত বড় ধোঁকা করেছি, ধোঁকার কারণে তুমি আজকে আমার সঙ্গে আছো। আমি বললাম কি যে কিসের ধোঁকা? তখন আমার স্ত্রী আমাকে সমস্ত ঘটনা খুলে বললেন যে তুমি অমুক জায়গার ইমাম ছিলে, তোমার স্ত্রী সন্তান আছে, আমি তোমাকে আমার নিজের ব্যবহারের জন্য নিয়ে এসেছিলাম। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তোমাকে পছন্দ করতাম, যার কারণে আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছিলাম এবং তোমাকে সংসার করছি তোমার সঙ্গে থেকে। এই কথা শোনার পরে আমি তখন খানিকটা কষ্ট পাই, কিন্তু ততদিনে ও আমাকে বশ করে রাখুক বা যাই করে রাখুক, ওর প্রতি তো আমার একটা ভালোবাসার জন্ম নিয়েছিল, তাই না? ও আমাকে বশীকরণ থেকে মুক্ত করলো। আমার তখন তোমাদের কথা মনে হতে লাগলো এবং মনে মনে ভাবলাম যে তোমাদেরকে তো আমি ছেড়ে চলে এসেছি, এখন তোমাদের কাছে যদি আমি আবার যাই তাহলে সেটা হয়তো ভালো দেখাবে না। তখন থেকে আমি খুব বেশি দোটানার মধ্যে থাকতাম। আমি আসলে কি করব? আমার অসুস্থ স্ত্রীর পাশে থাকব নাকি আমি আমার পুরাতন স্ত্রী সন্তানের কাছে ফিরে যাব? ও আমাকে বারবারই বলতো, আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও, আমার যে এত বড় ভয়ঙ্কর রোগ হয়েছে সম্ভবত তোমাকে ঠকানোর কারণেই, তুমি আমাকে মাফ করে দিও। আমি শিশিরকেও বেশ ভালোবাসতাম, আমার স্ত্রীও আমাকে খুব বেশি ভালোবাসতো, যার কারণে তো সে আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল। আমি তাকে পছন্দ করতাম বলেই তার সেবা শুশ্রূষা করতে লাগলাম এবং বললাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি মাঝে মধ্যে টের পেতাম যে আমি যেখানে থাকার কথা সেখানে নেই, আমি নিশ্চয়ই এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমার থাকার কথা ছিল না। কিন্তু যখন তোমার সঙ্গে মিশতাম, তোমার চোখের দিকে তাকাতাম, আমি কেমন যেন পরিবর্তন হয়ে যেতাম। এখন তো তুমি সত্য কথা বলেছ, আমি চাই তুমি সুস্থ হয়ে ওঠো, কোনো অভিশাপ যেন তোমার উপর না লাগুক, তুমি সুস্থ থাকো এবং ভালো থাকো, আমি সেটাই চাই, বুঝতে পেরেছ?
আজকে থেকে প্রায় 1 বছর আগের ঘটনা। আমার স্ত্রী বেশ খানিকটা অসুস্থ হয়ে যায়। আমি কবিরাজের সঙ্গে অনেকটা দূরের একটা গঞ্জ থেকে একটা ওষুধ নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। সাথে আমার ছেলে আয়ানও আমার সঙ্গে ছিল। হঠাৎ করে পথিমধ্যে আমার সেই দুটো জিনের সঙ্গে দেখা হয়ে যায়। সেই দুটো জিনের মধ্যে একজন জিন আমাকে দেখে সে ডাক দেয়, বলে কি যে আপনি এখানে কি করছেন, আপনি এখানে কিভাবে এসেছেন? আমি তখন বললাম আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন সেই জিনটা তার মানুষের রূপে ফিরে আসলেন এবং ফিরে এসে আমাকে বললেন, এখন চিনতে পেরেছেন? আমি বললাম কি যে আরে হ্যাঁ, চিনতে পেরেছি, আপনার মেয়ের বিয়ে তো সেদিন পড়াতে এসেছিলাম। তখন সেই জিনটা আমাকে বলল, কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার তো এখানে থাকার কথা না, আর ওর সঙ্গে কি করছেন? তখন সেই কবিরাজ জিন বলল, ওনার স্ত্রী অসুস্থ, আমরা ওষুধ নিতে গিয়েছিলাম একটু। তখন সেই লোকটা মানে সেই জিনটা বলল কি যে ওনার স্ত্রী অসুস্থ মানে? কোথায় অসুস্থ? আপনার স্ত্রী অসুস্থ? চলুন তো দেখে আসি কি হয়েছে। তখন সে আমাকে নিয়ে আমাদের সেই আগের যে গ্রামের বাড়ি ছিল, যেখানে আমার পুরাতন স্ত্রী এবং সন্তান থাকতো আগের ঘরের, সেখানে যাওয়ার কথা ভাবলো। আমি তখন বললাম, আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে হয়েছে কি, এখানে আমার একটা পরী স্ত্রী আছে। তখন সেই লোকটা বলল কি যে পরী স্ত্রী আছে মানে? আপনি এখানে আমি এনেছিলাম আমার মেয়ের বিয়ের কাজের জন্য, কিন্তু আপনি এটা কি করেছেন? তখন আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম যে আসলে এখানে আমার কোনো দোষ ছিল না, ওই পরী মেয়েটাই আমার সঙ্গে প্রতারণা করেছে এবং আমাকে ধোঁকা দিয়েছে। আমি তো এসব বিষয়েও জানতাম না, আমি তো এখন আপনাকেও চিনতাম না। যদি সে তার বশ আমার উপর থেকে না ছাড়তো বা আমাকে যে বশীকরণ করে রেখেছিল সেটা যদি আমার উপর থেকে উঠিয়ে না দিত, তাহলে আমি আপনাকে চিনতে পারতাম না। ওই সমস্ত কিছু করেছে। আমি যখন আমার পুরাতন স্ত্রী এবং সন্তানের কাছে ফিরে যাব সেটাও পারছি না। ও আমাকে অনেকবার বলেছে ফিরে যেতে, কিন্তু ততদিনে তো অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 10 বছরের বেশি সময় কেটে গিয়েছে। এখানে আমার দুটো সন্তান হয়েছে। এ হচ্ছে আমার বড় ছেলে আয়ান। তখন সে আয়ানকে কোলে নিল এবং বলল, শুনলাম আপনার ঘটনা, কিন্তু আমি তো আমার নিজেকে দোষী মনে করছি এই ঘটনার জন্য। আমি তখন বললাম, আপনি কেন দোষী মনে করবেন নিজেকে? কারণ এটা তো আমার নিয়তি ছিল, আমার সঙ্গেই ঘটেছে। তখন সেই লোকটা বলল, আমি যদি সেদিন আপনাকে এখানে এরকমভাবে বিয়ে পড়ানোর জন্য না নিয়ে আসতাম তাহলে হয়তো এমনটা ঘটতো না। কোন সেই মেয়ে? চলুন তো দেখি, যে মেয়েটা এমন বাজে কাণ্ড করেছে তার খবর আছে। তখন আমি বললাম, না না, সে আমার স্ত্রী, আমি তাকে ভালোবাসি, পছন্দ করি, সে মৃত্যুশয্যায় এখন। আপনি দয়া করে এমনটা করবেন না, আপনি চলুন দেখে আসবেন তাকে। তারপর সেই লোকটা এবং কবিরাজ মশাই সহ আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাবার পরে সেই লোকটাকে দেখে আমার স্ত্রী ভীষণ চমকে গেলেন এবং বললেন, আমাকে মাফ করে দিয়েন আপনি। কারণ শিশির ছিল তাদের নিকট আত্মীয় এবং শিশির যে এমন একটা কাণ্ড ঘটাবে সে সেটা ক্ষণক্ষণেও টের পায়নি। তখন সে সমস্ত ঘটনা বলে যে ওই দিন মৌলভী সাহেবকে আমি আপনাদের ওই বিয়ের অনুষ্ঠানে দেখে তাকে পছন্দ করে ফেলি। এরপর আমি তার সঙ্গে এরকমভাবে ওইখানে গিয়ে দেখা করতাম। সে আমাকে অনেকবার নিষেধ করেছে, তার স্ত্রী সন্তান আছে, দয়া করে আমার সঙ্গে এমনটা না করতে, কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। আমি তাকে বশ করে আমার এখানে নিয়ে আসি এবং তাকে বিয়ে করে সংসার করছি। কিন্তু আল্লাহ হয়তো সেটা চাননি, কারণ আল্লাহ ভালো জানেন সে কি করেন, কারণ আল্লাহ কাউকে ক্ষমা করেন না। আমি যে তার উপর ন্যায় বিচার করিনি, তাকে যে এখানে নিয়ে এসেছি সেটার অপরাধের শাস্তি হয়তো আমাকে দিচ্ছে। তখন শিশিরের সে চাচাজি বললেন কি যে তোমার কি রোগ হয়েছে? তখন তারা কি একটা রোগের কথা বলল, এটা জেনেদের মধ্যে হয়ে থাকে, সে রোগের বিষয়ে আমি তেমন কিছু জানি না। তখন বলল কি যে তাহলে তার কিছু করার নেই, অনেকটা আমাদের এখানের ক্যান্সারের মতো, ওদের ওইখানে কি একটা রোগ হয়, সেই রোগটা ওর হয়েছে। আমি তো সবসময় শিশিরের জন্য দোয়া করতাম এবং ভাবতাম যে যেন শিশুর দ্রুত সুস্থ হয়ে ওঠে। তারপর সেই জিনটার সঙ্গে আমি বাইরে বেরিয়ে আসলাম এবং বললাম যে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এখানে এসেছেন। তখন সেই জিনটা আমাকে বলল, আপনি আমাকে পারলে ক্ষমা করে দিয়েন, আমার জন্য আজকে আপনার এই দুর্দশা এবং এখানে আপনার আশা। তবে আপনি চাইলে আপনার আগের স্ত্রী সন্তানের কাছে ফিরে যেতে পারেন। আমি তখন বললাম, আমি সেখানে কিভাবে ফিরে যাব বলেন? সেখানে গেলে তারা কিভাবে নেবে? আমাকে তো গ্রহণই করবে না, বলবে কি যে আর যদি আমি সেখানে একা যাই তাহলে তো আমার সন্তানকে ছাড়া আমি যেতে পারবো না। সন্তান দুটোকে যদি সেখানে নিয়ে যাই তাহলে তারা কি বলবে, কি ভাববে যে আমি অন্য একটা জায়গায় বিয়ে করেছিলাম? আর এই ঘটনা যদি তারা জানতে পারে তারা বিশ্বাস করবে কখনো? তারা কখনোই বিশ্বাস করবে না যে আমি একটা জিন মেয়েকে বিয়ে করেছিলাম, সে আমাকে নিয়ে গিয়েছিল, আমাদের সন্তান হয়েছে, এমনটা কখনোই বিশ্বাস করবে না। আপনি দয়া করে এরকম কোনো রিকোয়েস্ট আমাকে করেন না। আমি আসলে কি করে বুঝতে পারছি না। তারপর সে ওই দিন এখান থেকে চলে গেলেন। তারপর মাঝখানে প্রায় 8-9 মাস কেটে গেল। সে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে
আমি যেন তার সঙ্গে বাড়িতে যাই এবং বাড়িতে এসে আপনার সঙ্গে কথা বলি। ওই জিন লোকটা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে আমি যেন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার স্ত্রী সন্তানের সঙ্গে কথা বলি, কিন্তু আমি তো সাহসে কুলাতে পারছিলাম না। শেষ যেদিন সে আমার বাড়িতে এসেছিল সেদিন আমাকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু তার পরের দিনই আমার যে পরি স্ত্রী শিশির ছিল সে মারা যায়। সে মারা যাওয়ার পরে আমি ভীষণ কান্না করেছিলাম এবং তাকে দাফন কাফন সম্পূর্ণ করার পরে আমি এখানে এসেছি। আর কারণ এখানে এতদিন আসতে পারছিলাম না, তার প্রথম কারণ হচ্ছে তোমরা আমাকে কিভাবে গ্রহণ করবে এবং আমাকে বিশ্বাস করবে কিনা সেটা আমি জানতাম যে আমাকে হয়তো বিশ্বাস করবে না। আর দ্বিতীয় কারণ ছিল আমার পরি স্ত্রী যে অসুস্থ ছিল এবং যাকে ছেড়ে আমি আসতে পারছিলাম না, কারণ আমার সন্তানরা তার মা হারিয়েছে। ওই অবস্থায় ওদেরকে রেখে আমি কিভাবে আসবো বলো? তখন তো আমি আসতে পারিনি। তারপর আমার এই জিন বন্ধু, যার মেয়ের বিয়ে পড়ানোর জন্য আমি প্রথমবার জিনেদের দুনিয়ায় গিয়েছিলাম, সেই আমাকে অনেক জোর জবরদস্তি করে এখানে নিয়ে আসে। কারণ আমি তোমাদের সম্মুখীন হব কোন মুখে? আমার তো সেই মুখটা নেই, তাই না? যার কারণে আমি এখানে আসার সাহস পাচ্ছিলাম না, কিন্তু উনি আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমার বাবা এই সমস্ত কথা বলে শেষ করলেন। আমার চোখ বেয়ে টলটল করে পানি পড়ছিল, কারণ আমার বাবা হারিয়ে যায়নি বা আমার বাবা অন্য কাউকে বিয়েও করেনি। অন্য কেউ তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে সে প্রতারণার শিকার হয়েছে। আমার বাবা তো আমাদেরকে ভালোবাসতেন। আমার মা এবং আমি সঙ্গে সঙ্গে আমার বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম এবং সবাই কান্না করতে লাগলাম। আমি বললাম, বাবা, আমি যে তোমাকে কত বেশি মিস করেছি তুমি কল্পনা করতে পারবে না। তুমি কেন আমাদেরকে ছেড়ে এরকম ভাবে চলে গিয়েছিলে? কেনই বা সেই মেয়েটা এমন কাজ করলো? আমি কত বছর তোমাকে দেখি না। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার ছোট দুই ভাই এবং বোন তারা আমার দিকে তাকিয়েছিল। তারা জিনের সন্তান এবং আমার বাবার সঙ্গে জন্ম নেওয়ার সন্তান। তারা কি স্বাভাবিক মানুষের মতো হবে নাকি জিন হবে? আমি আয়ানকে কোলে জড়িয়ে ধরলাম, বললাম কি যে, ভাইয়া ভালো আছো তুমি? তোমার নাম আয়ান? তখন সে বলল, হ্যাঁ আমার নাম আয়ান। এবং ছোট বোনটাকেও কোলে তুলে নিলাম। তারা দেখতে খুবই মিষ্টি, খুবই সুন্দর। সেই জিন লোকটা আমাদেরকে বলল কি যে, তোমরা তাহলে থাকো, আমি এখন এখান থেকে চলে যাই। আমার চলে যাওয়াই ঠিক হবে। আমি এসেছিলাম তোমাদের মিলিয়ে দিয়ে যেতে। আমি মনে হয় সেটাতে সফল হয়েছি। আমার বাবা আমাদের দুজনকে জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিস তোরা। আমার জন্য হয়তো তোদের অনেক কষ্ট পোহাতে হয়েছে, তবে আমি সাহসে কুলাতে পারছিলাম না। আমাকে ক্ষমা করে দিস তোরা। সবাই জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এত বছর পরে আমার বাবা ফিরে এসেছে। আমার থেকে সুখী এবং হ্যাপি কেউ বা হতে পারে বলেন? আমি ভীষণ খুশি ছিলাম। তখন সেই জিন কাকুকে বললাম কি যে, জিন কাকু, আপনি দয়া করে এখান থেকে যাবেন না। আজকে আপনি রাতের বেলা আমাদের সঙ্গে থেকে খেয়ে যাবেন। আজকে আমাদের আনন্দের দিন। তারপর সে রাজি হলো। এরপর থেকে মাঝে মধ্যে সে জিন কাকু আমাদের বাড়িতে আসতেন। সে এসে আমাদের সঙ্গে গল্প গুজব করতেন। একটা কথা আছে না, আল্লাহ যখন কেড়ে নেয় তখন চারপাশ দিয়ে কেড়ে নেয় এবং যখন দেয় তখন চারপাশ দিয়েই দেয়। আমার বাবা আসার পরে আমাদের অবস্থার পরিবর্তন হয়ে যায়। আমি যে কিনা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতাম এবং অনেক কষ্ট করে পড়ালেখা করতাম, সে আমি একজন বড় লোকের মেয়ে হয়ে উঠলাম এবং আমাদের জীবন হঠাৎ করে পাল্টে গেল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় সুখে শান্তিতে থাকতে পারি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত একত্রে থাকতে পারি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটি একটি সত্য ঘটনা। যে আমাদেরকে পাঠিয়েছেন তিনি তার পরিচয় গোপন রেখেছেন এবং তিনি বলতে চান না, কারণ কিছু সমস্যা আছে। এতক্ষণ গল্পের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আপনাদের প্রিয় আরজে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হবে পরবর্তীতে এমনই কারো জীবনের ঘটনা নিয়ে অথবা রেগুলার লেখা গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।